শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত। খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন সুসংবাদ এটা, আওয়ামী লীগ আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগকে একটা ভয় ভীতিত কাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন, এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে। 13 মাসের ইউনূস শাসন কেন এক অস্থিরতার নাম? অর্থনীতি ধসে পড়ছে, রাজনীতি বিভক্ত, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বেকারত্ব আকাশ ছোঁয়া। মানুষ বলছে সংস্কারের নামে এক নতুন বিশৃঙ্খলা শুরু করেছে এই সরকার, যেন এক গন্তব্যহীন যাত্রা। পুলিশ আওয়ামী লীগের মিছিল দেখে, জঙ্গিপনা দেখে পুলিশ প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করে এবং লাঠিটি চার্জ করে যখন মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়, সেই মিছিল থেকে 4 জন আমাদের মুজিব সৈনিক অ্যারেস্ট করা হয়। সেই 4 জন মুজিব সৈনিককে আবার পুলিশের হাত থেকে গেরিলা কায়দায় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা ছাড়িয়ে নেয়। আওয়ামী লীগই মন্দের ভালো, আওয়ামী লীগই বাংলাদেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, আওয়ামী লীগই বাংলাদেশকে সুন্দরভাবে চালাতে পারবে। আওয়ামী লীগ থাকলে বাংলাদেশে উন্নয়ন হয়, আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়। এবং জঙ্গিবাদের আস্ফালন আওয়ামী লীগ থাকা অবস্থায় খুব কম ছিল, আওয়ামী লীগ যাওয়ার পরে জঙ্গিবাদের আস্ফালন বেড়ে গিয়েছে, মৌলবাদের উত্থান হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচএম রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরে কথা না পারি সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। শুনুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত। খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন সুসংবাদ এটা, আওয়ামী লীগ আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগকে একটা ভয় ভীতিত কাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন, এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে। 13 মাসের ইউনূস শাসন কেন এক অস্থিরতার নাম? অর্থনীতি ধসে পড়ছে, রাজনীতি বিভক্ত, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বেকারত্ব আকাশ ছোঁয়া। মানুষ বলছে সংস্কারের নামে এক নতুন বিশৃঙ্খলা শুরু করেছে এই সরকার, যেন এক গন্তব্যহীন যাত্রা। পুলিশ আওয়ামী লীগের মিছিল দেখে, জঙ্গিপনা দেখে পুলিশ প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করে এবং লাঠিটি চার্জ করে যখন মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়, সেই মিছিল থেকে 4 জন আমাদের মুজিব সৈনিক অ্যারেস্ট করা হয়। সেই 4 জন মুজিব সৈনিককে আবার পুলিশের হাত থেকে গেরিলা কায়দায় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা ছাড়িয়ে নেয়। আওয়ামী লীগই মন্দের ভালো, আওয়ামী লীগই বাংলাদেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, আওয়ামী লীগই বাংলাদেশকে সুন্দরভাবে চালাতে পারবে। আওয়ামী লীগ থাকলে বাংলাদেশে উন্নয়ন হয়, আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়। এবং জঙ্গিবাদের আস্ফালন আওয়ামী লীগ থাকা অবস্থায় খুব কম ছিল, আওয়ামী লীগ যাওয়ার পরে জঙ্গিবাদের আস্ফালন বেড়ে গিয়েছে, মৌলবাদের উত্থান হয়েছে। খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন সুসংবাদ এটা, তবে আওয়ামী লীগের বাহিরে যারাই আছে বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করা সংবাদ। আপনি দেখবেন যখনই আওয়ামী লীগের সাথে কথা বলে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখে যে আওয়ামী লীগে আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগকে একটা ভয় ভীতিত কাজ করছে। তবে আওয়ামী লীগকে আসলে এত সহজে বাংলাদেশে আবারও পুনর্প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে দাঁড়া হইতে পারবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন, এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে। তো এর মাঝখানে আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই প্রতিনিয়ত শেখ হাসিনার নিঃশ্বাস পর্যন্ত পারলে তিনি কাউন্ট করেন যে কখন শেখ হাসিনা কোন নিঃশ্বাসটা কোথায় ফেলতেছে, বাংলাদেশে কবে প্রবেশ করবে, তার যেই তথ্য উপাত্ত প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে তিনি একটু ভিন্ন ধারায় কিন্তু প্রতিবেদনগুলো করেন প্রতিনিয়ত। আর আওয়ামী লীগের সময় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, যতদিন প্রবাসে ছিলেন প্রতিনিয়তই কথা বলতেন ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। শক্ত অবস্থান মাহমুদুর রহমানের পত্রিকা এবং মাহমুদুর রহমানেরও। তো তিনি একটা প্রতিবেদন দিয়েছেন যে আওয়ামী লীগ এবং তার মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। তো কি এটা? আগামী 28শে সেপ্টেম্বর আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদের একটা বড় ধরনের প্রোগ্রাম, সেটা হচ্ছে দুর্গাপূজা। সো 28শে সেপ্টেম্বরে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এই বছর। সারা বাংলাদেশে দুর্গাপূজার অনেকগুলো মণ্ডপ হয়েছে, আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। যাই হোক, এখন এই দুর্গাপূজার পরেই
দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা। তার মানে প্রথম ইউনিট যেটা কলকাতার নিউ টাউন শাখায় আছে, সেখান থেকে দুর্গাপূজার পর, তো 28শে সেপ্টেম্বর শুরু হলে পূজা হয়তো সপ্তাহখানেক এটার আমেজ থাকবে। তো এরপর তার মানে কি অক্টোবরের 3-4 তারিখে আওয়ামী লীগ প্রবেশ করতে যাচ্ছে। ওনার মন্তব্যটা কিন্তু এমনই। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে এই মুহূর্তে যেভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে বলেন, বিভিন্নভাবে বলেন, বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বক্তব্য বলেন, বা তাদের সাপোর্টিং বলেন, তো এখানে যতটুকু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ করে রাজপথের সক্রিয় হয়েছে। এমনকি এখন মিছিলের সাইজ বড় হচ্ছে, পুলিশের সামনেও মিছিল করছে। তো পুলিশের দোষ নাই, পুলিশ গাড়ি নিয়ে চলে গেছিল। যাই হোক, এখন আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি বলছে যে অভিযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদতে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন। এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন ছিল। সেখানে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায়। নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও শেখ হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকে গৌতম। তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা। সম্মেলনে গৌতম রায় দাবি করেন 34 বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে তিনি নানান বক্তব্য দিয়েছেন। এখন যতটুকু আসছে যে এই অবস্থান থেকে ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ক্ষেত্র তারা প্রস্তুত করছে। তো নির্বাচনকে ঘিরেও আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্স বা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়েও কিন্তু জামাত বিএনপির মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্যের প্রেক্ষাপট কিন্তু আমরা দেখছি। এর মধ্যে দিল্লিতেও আওয়ামী লীগের নেতাদের ইদানিং আনাগোনা বেড়েছে। সম্প্রতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করছেন বলে স্পষ্ট হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এবং আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা যাচ্ছে। শোনা যাচ্ছে পূজার পরই কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা একটা বড় পদক্ষেপ নেবে। এর পেছনে রয়েরও সমর্থন থাকবে। এই কলকাতার বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের মধ্যে পিডিএফ প্রচারে পুস্তক, নানা ধরনের ভিডিও আপনার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। তো সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে যে দুর্গাপূজার পর তিনি তার প্রথম ইউনিট বাংলাদেশে পাঠাচ্ছেন। তবে আমার কাছে মনে হয় না যে এটা হবে। বলে আমরা কি পত্রিকার সম্পাদক থেকে বেশি জানি না? দেখেন, বাংলাদেশে এখনো রাজনৈতিক বিভাজন হাজারটা থাকতে পারে। আওয়ামী লীগ ঝটিলা মিছিল দিচ্ছে, এগুলো এক ধরনের জিনিস, কিন্তু রুট লেভেলে, একদম রুট লেভেলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এখন অনেকেই দৌড়ের উপর আছেন, মামলা হামলা বিভিন্ন ইস্যুতে কানেক্টেড। আর যারা একটু অত্যাচারিত ভূমিকায় ছিল তারা তো এলাকায় পা রাখার সুযোগ নেই। এমনকি যেখানে মিছিল মিটিং হচ্ছে সার্বিকভাবে প্রতিহত করার কিন্তু চেষ্টা করছে। তার মানে কি এই যে আওয়ামী লীগকে একবারে দমাই ফেলা সম্ভব হবে না? আওয়ামী লীগ মাঠে থাকবে, ছিল, আছে। রাজনৈতিকভাবে এখন তাদের যে দুঃসময় বা অতীতের যে কর্মকাণ্ডের কারণে আজকে তারা এই লেভেলে নিজেদেরকে নামিয়ে আনছে, এইটাকে পাবলিকের কাছে পজিটিভলি ফিডব্যাক নিতে হবে। আপনি দেখেন জামাতকে নিয়ে এত কিছু হয়েছে, কিন্তু জামাত পজিটিভ ফিডব্যাক তৈরি করছে কিভাবে? গুন্ডামি দেখাইয়া, হুমকি দিয়া, ধামকি দিয়া না, মেটিকুলাস ডিজাইন করছে। জনগণের কাছে তারা একটা অংশ পৌঁছাইছে। ডাকসু নির্বাচনের ইফেক্ট দেখেন, বা বাংলাদেশে বর্তমানেও জামাতের প্রতি মানুষের যে একটা সামহাও রাজাকার উপাধি, ট্যাগ, ৭১ আরো অনেক কিছু মুক্তিযুদ্ধের ঘটনার জন্য ফাঁসি হয়েছে, বাট সবকিছু মিলে জামাতের জন্য একটা পজিটিভ ক্ষেত্র কিন্তু হয়েছে। এটা আওয়ামী লীগ যত বেশি টর্চার করছে তত বেশি জামাত শক্তিশালী হয়েছে। এখন যেটা হচ্ছে, কিছু অংশে আওয়ামী লীগের উপরে যেমন কোনো এলাকায় হয়তো একজন ভালো মানুষ আওয়ামী লীগ করতে, কিন্তু তাকে আপনি ধরে মারধর করতেছেন, তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিচ্ছেন, তাকে ফাঁসাই দিচ্ছেন, ঝামেলায় ফেলতেছেন, এইটাতে হইতেছে একটা সিম্পেথি লেভেল তৈরি হচ্ছে। কিন্তু গুন্ডামি পান্ডামি করে, হুমকি ধামকি দিয়া এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের ব্যাক করা কখনোই সম্ভব না। দুর্গাপূজার পরে তো প্রশ্নই আসে না। ইন ফিউচার যে দলটি ক্ষমতায় যাবে তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন তখন এটা প্রমাণ করে দিবে বা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সুযোগ করে দিবে। আজ থেকে 13 মাস আগে প্রফেসর ইউনূস স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। আজ সেই বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? অনেকেই বলছেন বাংলাদেশ খাদের কিনারে। 13 মাসের ইউনূস শাসন কেন এক অস্থিরতার নাম? অর্থনীতি ধসে পড়ছে, রাজনীতি বিভক্ত, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বেকারত্ব আকাশ ছোঁয়া। মানুষ বলছে সংস্কারের নামে এক নতুন বিশৃঙ্খলা শুরু করেছে এই সরকার, যেন এক গন্তব্যহীন যাত্রা। অন্যদিকে প্রায় একই রকম সংকটে থাকা নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়ে প্রথম সপ্তাহেই সুশীলা কার্কি তৈরি করেছেন ভিন্ন এক চিত্র। স্থিতিশীলতা এবং আস্থা পুনরুদ্ধারে ঝলক দেখানোর পাশাপাশি দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে ফিরিয়ে এনেছেন মানুষের বিশ্বাস। সবার মনেই প্রশ্ন, কেন ইউনূস পারলেন না? কেন সুশীলা কার্কি পারছেন? কেন বাংলাদেশ পারল না? কেন পারছে নেপাল? আজকের আলোচনা এখান থেকেই শুরু করব। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, প্রফেসর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন। তার রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা তেমন নেই বা ছিল না। এটা কি তার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে বলে মনে করেন?
সংস্কারের নামে বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে ব্যাপক দমননীতি কি তাকে ভুল পথে নিয়ে গেছে? সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, নেপালের কথা বলছি এখন, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই দুর্নীতি বিরোধী অবস্থান ঘোষণা দিয়েছেন, সংবিধানকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রয়োজনীয় সংশোধনের অঙ্গীকার করেছেন। 2026 সালের 5 মার্চ নেপালে নির্বাচনের ঘোষণা দিয়েই কি তিনি জনগণের আস্থা জিতে নিয়েছেন? তিনি যে ক্ষমতার জন্য মোটেই আলাইত নন, এসবই কি তার সাফল্যের পথ তৈরি করে দিয়েছে? মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করেছে। পক্ষান্তরে প্রফেসর ইউনূস নির্বাচনের দিনক্ষণ নিয়ে কেবলই প্রহেলিকা করে চলেছেন। জন আস্থা এজন্য নাকি চুরমার হয়ে গেছে জন আস্থায়, অথচ তিনিও একসময় শীর্ষে ছিলেন। নির্বাচন ঘোষণায় অহেতুক বিলম্ব না করলে দেশ কি আজকের এই সংকটে পড়তো? তিনি নিজেও কি এমন সংকটের মুখোমুখি হতেন? এমন প্রশ্ন কিন্তু উচ্চারিত হচ্ছে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সেনাবাহিনী এবং রাষ্ট্রপতির সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন। এটা নেপালের সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রফেসর ইউনূস সেনাবাহিনীর পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন, কিন্তু সেনা প্রধানের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথা শুনেছি আমরা গত 13 মাসে অনেকবার। তিনি সেনা প্রধানকে অপসারণ করতে চান এমন কথাও কিন্তু আমরা শুনেছি, সত্য মিথ্যা জানি না। রাষ্ট্রপতির সঙ্গে সমন্বয়ের বিষয় কি বলবো, মানে প্রফেসর ইউনূসের শপথ এবং উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান ছাড়া প্রফেসর ইউনূস বঙ্গভবনের দিকে মুখ করে দাঁড়িয়েছেন বলেও তার নিন্দুকরা স্বীকার করবে না বা বলবে না। রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ার পরও তিনি রাষ্ট্রপতির অনেক সুযোগ সুবিধা কর্তন করেছেন। আরো অনেক ঘটনা আছে, আমি বিস্তারিত বলতে চাই না। সেনাবাহিনীর অভ্যন্তরে ডিভাইড এন্ড রুলের খেলাও নাকি চলতে দিয়েছেন নিজের সুবিধার কথা ভেবে। এক্ষেত্রে তাকে প্ররোচিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এগুলো জনমনে উচ্চারিত কথা, জনমনে আলোচনা হয় এগুলো নিয়ে। সুশীলা কার্কি এখনো তার সরকারে এনজিওর কাউকে নেননি, 3 জন মাত্র দায়িত্ব দিয়েছেন। হয়তো তিনি বলেছেন 13 থেকে সর্বোচ্চ 15 জন করবেন। এবং তার সরকারে বাইরের কোনো শক্তি, কোনো এজেন্টও নেই, তার আশেপাশেও নেই। সম্ভবত এগুলোই কার্কির নিরপেক্ষ নেতৃত্বের প্রমাণ দিচ্ছে। ইউনূসের সরকার শুরুতেই এনজিওগ্রাম সরকারের খেতাব পেয়েছে, আপনারা জানেন। এসব নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, তিনি পাত্তা দেননি। তার বিরুদ্ধে আঞ্চলিকতা এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে, তিনি কেয়ার করেননি। অনেকেই মনে করেন নেতৃত্বের দুর্বলতা এবং অজ্ঞতার কারণে বাইরের শক্তি তাকে প্রভাবিত করেছে। হতে পারে। তার উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারীর অনেকের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন আছে, অনেকের পদত্যাগের বা অপসারণের দাবি উঠেছে, তিনি সাড়া দেননি, নীরব থেকেছেন। তার এবং তার সরকার ঢাকাস্থ মার্কিন দূতাবাস দ্বারা প্রভাবিত এমন সংবাদও প্রচারিত হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সরকার বিষয়টি পরিষ্কার করেনি। বিভিন্ন সময় তার সরকারের সাংবিধানিক এবং আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে, এসবেরও কোনো সন্তোষজনক জবাব মেলেনি। উল্টো এখতিয়ার বহির্ভূত কাজে ব্যস্ত নিজে থেকেছেন, তার গোটা সরকারকে ব্যস্ত রেখেছেন। আমি বিস্তারিত আলোচনায় গেলাম না, আপনারা জানেন করিডোর, বন্দর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, অস্ত্রের কারখানা তৈরি করা ইত্যাদি। সুশীলা কার্কি অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিশেষ করে যুব বেকারত্ব মোকাবিলায়, যেটি বর্তমানে নেপালে 20.8% বলে জানা গেছে, এই যুব বেকারত্ব মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপের দিকে মনোযোগ দিয়েছেন। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন। বলেছেন 6 মাসের বেশি তিনি দায়িত্বে থাকবেন না। বলেছেন রাজপথের তরুণদের কারণে বাধ্য হয়ে দায়িত্ব নিয়েছি, জনগণের প্রত্যাশা পূরণই আমার লক্ষ্য। প্রফেসর ইউনূসও এসেছেন তরুণদের ডাকে, কিন্তু তিনি বোধহয় কার্কির মতো, কার্কি যে চিন্তাগুলো করেন এটি হয়তো তিনি ধারণ করেননি বা করেন না। কারণ একে একে তার রাজনৈতিক অভিলাষ উন্মোচিত হয়েছে। ক্ষমতায় থাকার কৌশল খুঁজেছেন বলে মানুষ মনে করেছে বা এখনো মনে করে। 5 বছর বা 10 বছর ক্ষমতায় থাকার তাকে বিশেষ সোশ্যাল ক্যাম্পেইন দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, বিদেশি মিডিয়ায় তিনি যখন বলেন দেশের জনগণ আসলে তাকেই চায়, এসব আসলে তার ইমেজকে ভালোভাবেই প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের তারিখ ঘোষণা, টালবাহানা এবং কথার নানান ক্যারিকেচার মানুষকে তার সম্পর্কে হতাশ এবং বিরক্ত করেছে। সংবিধান সংস্কার নিয়ে, জুলাই সনদ সহ নানান বিষয় নিয়ে অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা, আলোচনা এবং অনিশ্চয়তা দেশে নতুন নতুন অস্থিরতা এবং অচলাবস্থা সৃষ্টি করেছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।